প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। সমাজে ঘটে যাওয়া নানা ঘটনা, তার নেপথ্যের কারণ, দায়িত্বশীলদের ভূমিকা এবং আমাদের দায়বদ্ধতা, এই বিষয়কে তুলে ধরতে এনটিভির এই আয়োজন নিউজ ইনসাইট। পাক্ষিকভাবে এই অনুষ্ঠানের প্রতিটি পর্বে আমরা আমাদের চারপাশে ঘটে যাওয়া সমসাময়িক ঘটনা বা বিশেষ কোনো বিষয় সম্পর্কে আলোকপাত করব। এসব নিয়ে নিউজ ইনসাইট অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি আরিফুর রহমান। সম্ভাবনার বাংলাদেশের জন্ম 1971-এর রক্তক্ষয়ী সংঘর্ষের মুক্তিযুদ্ধের মাধ্যমে। 303 রাইফেল আর আত্মবিশ্বাস দিয়ে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে তখন সমরাস্ত্রে পাকিস্তানি বাহিনীকে হারিয়ে দিয়ে এনেছে স্বাধীনতা। সেই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ.টি. ইমাম আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। অনেক ধন্যবাদ আপনাদের আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী যারা আমাদের সাথে আজকে আলোচনায় অংশগ্রহণ করবেন। সারা দেশের সামাজিক এবং রাজনৈতিক পরিস্থিতি কিছুটা অশান্ত হয়ে যাওয়া, পাশাপাশি এতে দেশের উন্নয়ন কতটুকু বাধাগ্রস্ত হচ্ছে, এসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। স্যার, আমি প্রথমেই একটি বিষয়ে কথা বলবো যে মুক্তিযুদ্ধ চলাকালীন প্রথম বাংলাদেশের মন্ত্রিপরিষদের সচিব ছিলেন, তো মাঝখানে প্রায় 44 বছর। তা কেমন দেখছেন এখনকার প্রশাসনকে? প্রশাসনকে না দেশ? প্রশাসন, তারপর স্যার দেশ, তারপরে দেশ। প্রশাসন তখনকার চাইতে এখন অনেক বেশি সুগঠিত, সুসংগঠিত। এখন মোটামুটিভাবে একটি যে কোনো সভ্য দেশে, আধুনিক দেশে যে ধরনের প্রশাসন হওয়া দরকার, যেটি প্রয়োজন, ঠিক সেরকম আছে এবং কোনো কোনো ক্ষেত্রে আমরা অনেক এগিয়েও গেছি। এবং সেজন্য আমি মনে করি আমাদের মুক্তিযুদ্ধের সময়কার যে সরকার, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, প্রথম সরকার, সেই সরকার এবং 1971 থেকে 1972 থেকে 75-এর অগাস্ট পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সময়কার যে সরকার, সেই সরকারই যে ভিত্তিপ্রস্তর স্থাপন করে গেছিলেন, তারই উপরে নির্ভর করেই আজকের এই সরকার, সেটিই সম্প্রসারিত হয়েছে। তবুও আমি বলবো তখনকার ওই সরকার যেরকম ছিল এবং তখন যে পরিমাণ পরিশ্রম, যে পরিমাণ দেশপ্রেম এবং যে পরিমাণ একেবারে দ্বিধাহীন চিত্তে সকলে পরিশ্রম কাজ করে গেছেন, এখন বোধহয় তার থেকে একটু পৃথক হয়েছে। তখন তো বাইরে যাওয়ার অত সুযোগ ছিল না। এখন বাইরে প্রশিক্ষণ নেয় অনেকে, বিদেশে যাওয়া হচ্ছে। বাইরের পৃথিবীর সঙ্গে আমাদের বাংলাদেশের এখন সংযোগ বিরাট। আমরা একটা গ্লোবাল ভিলেজেরই একটি অন্যতম অংশ। এবং বাংলাদেশের আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কারণে এবং তার নেতৃত্বে বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে বিশেষ একটা অংশ, একটা স্থায়ী স্থান করে নিয়েছে। বিশেষ করে বিশ্বের দরবারে, জাতিসংঘে এবং অন্যান্য বিভিন্ন বিষয়ে যেগুলোতেই অনুন্নত দেশ, গরিব দেশ, তাদের যেখানে সমস্যার প্রশ্ন ওঠে, সেগুলোতে তিনি যেভাবে নেতৃত্ব দেন, তাতে তিনি এখন বিশ্বের অন্যতম প্রথম সারির নেতা। এবং এমন কোনো বিশ্বব্যাপী এমন কোনো রকম ঘটনা নেই যেখানে তাকে আমন্ত্রণ জানানো হয় না, তার অভিমত নেওয়া হয় না ইত্যাদি। যেমন ধরুন, অতি সম্প্রতি ঘটে গেল যে এমডিজি গোলস থেকে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যেগুলো ছিল, সেগুলো 2000 সালে প্রথম ঘোষণা করা হয়। তাতে যে যারা স্বাক্ষর করেছিলেন, মূল যে স্বাক্ষরকারী যারা, তার মধ্যে আমাদের জননেত্রী শেখ হাসিনা তিনি ছিলেন। আবার এবারে যখন ওই এমডিজি গোলসগুলো, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যেগুলো ছিল, সেই সমস্ত গোলসগুলো যখন সবাই পূর্ণ করে ফেলেছে, বাংলাদেশ বিশেষ করে সকলের আগে, যে জন্য বাংলাদেশ অনেকগুলো পেয়েছে, পুরস্কৃতও হয়েছে অনেকভাবে। এবং সর্বশেষ যে পুরস্কারটি হলো লিডার অব দি আর্থ। এই লিডার অব দি আর্থের যারা যে কয়জন, তাদের মধ্যে তিনি অন্যতম। এবং সেটির কারণ হলো যে আবহাওয়ার পরিবর্তনের ফলে যে ভূ পরিবর্তন যেটা হতে যাচ্ছে, বৈশ্বিক পরিবর্তন, তাতে করে যে ক্ষতি হবে, সেই ক্ষতিপূরণ কিভাবে হবে, ভবিষ্যৎ কিভাবে মোকাবেলা করা হবে, এসব ব্যাপারে তার যে সুদূরপ্রসারী চিন্তা ভাবনা, যে নেতৃত্ব, সেটি তাকে আরও অনেক এগিয়ে নিয়ে গেছে। তার ফলে বাংলাদেশ দেশের প্রধানমন্ত্রী, দেশের রাষ্ট্রনায়ক, এবং তারা যদি তাদের দেশকে সেইভাবে প্রক্ষালিত করতে পারেন, পরিচিত করাতে পারেন, দেশের অন্যরকম একটি
পরিচিতি অন্যরকম হয়ে ওঠে। তা বাংলাদেশের পরিচিতি আজকে তার পেছনে অবশ্যই প্রশাসনের একটা বিশেষ অবদান আছে, প্রশাসনের সবাই কাজ করছে। সব কিছু মিলে আমি মোটামুটি সন্তুষ্ট, এবং আমি বলবো যে আমরা সঠিক পথেই আছি, এবং এই পথে যদি যেতে থাকি তাহলে আমাদের অনেকেরই ধরাছোঁয়ার বাইরে চলে যাব আমরা। প্রশাসনের এই উন্নতির জন্য আমরা কি বলতে পারি যে আপনাদের মতো মানুষের পাশে থাকার কারণেই প্রধানমন্ত্রী একার, না সম্মিলিতভাবে সবার? সরকার তো একটি টিম, জি, এবং যে কোনো টিমের সকলে মিলে সম্মিলিত প্রচেষ্টা না থাকলে, এবং সহযোগিতা, সহমর্মিতা, এবং যদি তাদের একের বোঝাপড়া না থাকে তাহলে তো কাজ হয় না। কিন্তু টিম লিডার যিনি, অর্থাৎ যিনি নেতৃত্ব দেন, তার উপরেই অনেক কিছু নির্ভর করে। আমরা বলবো আমাদের জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি যেভাবে নতুন নতুন চিন্তাভাবনা, তার যে সমস্ত সৃজনশীল চিন্তাভাবনা ভবিষ্যৎ নিয়ে, যেমন অনেকে মনে করেন যে রূপকল্প 2021 এটি অনেকেই চিন্তাভাবনা করেছেন ঠিকই, আমরাও সকলেই কাজ করেছি, আমার একটা অংশ ছিল সেটি করেছি, আমাদের সঙ্গে আরও অনেকে করেছেন, কিন্তু এই চিন্তাধারাটা তার মাথায় এসছে এককভাবে। এবং এটি যে এসছে তার কারণ আবার যে বঙ্গবন্ধু যে সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন, তারই কন্যা তিনি সবসময় চিন্তাভাবনা নিশ্চয়ই করেন যে বঙ্গবন্ধুর স্বপ্ন তিনি কীভাবে পূরণ করতে পারবেন, অর্থাৎ মুক্তি আনতে পারবেন দেশে। বঙ্গবন্ধু তো বলে গিয়েছিলেন স্বাধীনতার কথা, সঙ্গে সঙ্গে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। সে মুক্তিটা কিসের? দারিদ্র থেকে মুক্তি, চিন্তার মুক্তি, তারপরে কুস্বাস্থ্য থেকে মুক্তি, কুসংস্কার থেকে মুক্তি, ধর্মান্ধ থেকে মুক্তি, অর্থাৎ এগো থেকে মুক্তি হলেই তাহলে আমরা আধুনিক একটি সমাজে চলে যাই। আধুনিক সমাজে চলে গেলেই তার মানে আমরা আধুনিক বিজ্ঞান, আধুনিক প্রযুক্তির উপরে নির্ভরশীল হয়ে যে চিন্তাভাবনা করছি, সেখান থেকে এসছে ওই ডিজিটাল চিন্তাভাবনা। তার ফলে যে আমরা যেভাবে অগ্রসর হয়েছি, তা আমি তাকে অবশ্যই বলবো যে তার একক নেতৃত্বেই আমরা এগিয়েছি। তবে উনি, যদিও আমার বয়স বেশি, আমার অভিজ্ঞতা, প্রশাসনিক অভিজ্ঞতা অনেক বেশি, কিন্তু আমি বলবো যে রাজনৈতিক অনেক বিষয়ে আমি তার কাছেই, আমাদের দেশরত্নের কাছেই শিখেছি। সার্বিকভাবে এই যে দেশের অবস্থা এখন আপনি কিভাবে দেখছেন? মানে দেশ কি শান্ত না অশান্ত? এখনকার প্রেক্ষাপটটা কেমন? দেশ, আমি বলবো যে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, এবং কয়েকটি, আমি অনেকটা শব্দটা একটু শক্ত হতে পারে, স্বার্থান্বেষী মহল বলবো, একটি স্বার্থান্বেষী মহল দেশে বিদেশে তাদের একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন, এবং তারা বিভিন্ন কারণে, সে কারণগুলো আমি পরে সময় পেলে বিশ্লেষণও করতে পারবো, যারা দেশটিকে অশান্ত করার, কিংবা দেশ অশান্ত এরকম একটি প্রচারণা করার প্রয়াস পাচ্ছেন। দেশ কি সত্যি সত্যি অশান্ত? আচ্ছা, আগেই বলুন তো, আমাদের দেশে জমি জমা নিয়ে আমরা আগে সবসময় শুনতাম, বরিশালে, গফরগাঁয়ে, বিভিন্ন জায়গায়, কতগুলো জায়গা নামই ছিল, সামান্য কারণে অকারণে, হ্যাঁ, তারপরে ফরিদপুরে অন্যান্য জায়গায় এই আপনার জমিদারদের লাঠিয়াল নিয়ে লড়াই হতো, মানুষ কি কম মারা যেত? তো তখনকার ওই সংবাদ তো প্রচার হতো না। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অশেষভাবে ঋণী। এই যে উনি প্রথম টেলিভিশনকে সরকার থেকে মুক্ত করলেন, এবং বেসরকারি টেলিভিশন প্রথম উনি লাইসেন্স দিলেন, প্রতিষ্ঠা করলেন। ইটিভি এলো, তার পরে আরও অন্যান্যরাও এলো। এই যে তখন থেকে শুরু হয়েছে, তারপর আওয়ামী লীগের আমলেই নতুন নতুন অন্যান্য টেলিভিশন দিয়ে আজকে কত, প্রায় 28টা না টেলিভিশন চ্যানেল, আরও অপেক্ষায় আছে, আরও অপেক্ষমান আছে বেশ কয়েকটি। সংবাদপত্রের কথা যদি, প্রিন্ট মিডিয়ার কথা বলুন, এখন প্রিন্ট মিডিয়া প্রতিটি উপজেলায়, এমনকি বড় বড় গ্রামে গঞ্জে পর্যন্ত দৈনিক প্রকাশিত হয়। দৈনিক, আমি তো দেখে অবাক হয়ে যাই। এরকম ঢাকা শহরে বোধহয় এখন 365 না 85টি দৈনিক সংবাদপত্র আছে। আবার অনলাইনেও অনেক বড়, আর অনলাইনে তো কোনো, আমি এটা বলবো বেসুমার
গুণে শেষ করা যাবে না, পড়েও শেষ করা যায় না। তার উপরে সোশ্যাল মিডিয়া, সব কিছু মিলিয়ে এবং ডিজিটাল বাংলাদেশের যে সম্ভাবনা, সেই অপার সম্ভাবনাটিকে একেবারে হাতের মুঠোর মধ্যে এনে দেওয়া, এগুলো তো সবই আমাদের এই মাননীয় প্রধানমন্ত্রীরই চিন্তাভাবনা। তার আমি বলবো প্রায় ডিজিটাল বাংলাদেশের চিন্তাভাবনা অবশ্য তার জন্য তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরাট একটা অবদান, কিন্তু তাছাড়া বাকিটা এটা বাস্তবায়নের জন্য তিনি যেটি করেছেন, এই টেলিফোন, মোবাইল টেলিফোন সিস্টেম, এটার জন্য তো বাইরের পৃথিবীর সবাই অবাক বিস্ময় বাংলাদেশের দিকে তাকিয়ে থাকে যে কি কাণ্ড, যেখানে 16 কোটি মানুষের দেশ, প্রায় 12 কোটির ওপরে মোবাইল ব্যবহার হয়, সিম ব্যবহার হয়, এবং প্রায় 5 কোটির মতো ইন্টারনেট ব্যবহারকারী আছে। ইন্টারনেট ব্যবহার করতে পারে কারা? অন্তত কিছু তো অবশ্যই একেবারে না হলে তো- ন্যূনতম শিক্ষা না হলে তো পারে না, হ্যাঁ, সম্ভব নয়। শিক্ষা তো না এই থাকলে। কাজটি কিভাবে হলো? এবং অন্যান্য বিভিন্ন কাজে, চিকিৎসায় বলুন, কৃষিতে বলুন, এবং এমন অনেক জিনিস আছে যেখানে আমরা চিন্তাও করতে পারিনি। তার ফলে চিন্তার প্রচার, যে প্রসার ঘটেছে, আমাদের বিভিন্ন বিষয়ে প্রচার করতে পারছেন। এবং এর ক্ষতি দিকটাও আছে, যেমন অনেককে ধরুন বিভিন্নভাবে লেখালেখি এমনভাবে করছেন, কারো ধর্মবিশ্বাসে স্যার, আঘাত করছেন। ধর্মবিশ্বাসের বিষয় নিয়ে আমরা আবারও আপনার কাছে ফিরে আসব। আমরা আবারও স্যারের সাথে কথা বলবো। আপনি একটু আগে কথা বলছিলেন যে কিছু লেখালেখির বিষয়, ধর্মান্ধতার বিষয় নিয়ে কথা বলছিলেন। আমরা ওই বিষয়টি নিয়ে আরেকটু শুনতে চাইছি আপনার কাছে। এটি আমি প্রসঙ্গক্রমে বললাম যে মানুষের অন্য মানুষের বিশ্বাসে আঘাত দেওয়া কিংবা কাউকে অপমান করে, কাউকে আক্রমণ করে কথাবার্তা বলা, এগুলো যেমন আমরা প্রায়ই বলে থাকি যে সমস্যাটি আমরা সম্মুখীন হই সব প্রায়ই, যে আমার লিবার্টি আছে এবং রাষ্ট্র আমাকে আমার ব্যক্তি স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, সংবিধানে আছে, কিন্তু এই অধিকার তো সবাইকেই দিয়েছে। তার মানে তো এই নয় যে আমি আমার অধিকার প্রয়োগ করতে গিয়ে আপনার অধিকার হরণ করব। লিবার্টি মানে লাইসেন্স নয়, এটি কিন্তু পলিটিক্যাল সায়েন্সের ওরা ভালো যারা আছে তারা জানেন, মানে আপনাকে যা ইচ্ছা তাই করতে পারেন না। এখন আমরা শিক্ষার্থীদের কাছে চলে যাব। আপনারা স্যারের সাথে কোনো কথা বলতে চাইলে আপনারা প্রশ্ন করেন। ধন্যবাদ। স্যার, আপনার কাছে প্রথমে আমি যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে বর্তমানে আমাদের দেশে যে জঙ্গি তৎপরতা আছে, আমি সে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। আর আরেকটা বিষয়ের সাথে সাথে জানতে চাইবো যে আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে সেটার সাথে জঙ্গি সংগঠনগুলো জড়িত আছে কিনা। সাম্প্রতিক সময় তো স্যার অনেকগুলো ঘটনা ঘটে গেছে। ঘটেছে। এখন আমাদের দেশে যেগুলো ঘটনা ঘটছে সবগুলোকে আমরা প্রায় মিলিয়ে ফেলছি, গুলিয়ে ফেলছি, মিলিয়ে বলবো না, গুলিয়ে ফেলছি। প্রথমত আমি মনে করি যে বাংলাদেশে বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেগুলো মোটেও জঙ্গি তৎপরতা নয়। যেমন রংপুরের যে বিদেশি হত্যা, কিংবা এই যে ইটালিয়ান নাগরিক হত্যা হলো গুলশানে, এগুলো এবং আরও দুই একটি ক্ষেত্রে আমরা প্রমাণ পেয়েছি, এবং আমি বিশেষ করে দেখছি আন্তর্জাতিক ক্ষেত্রেও তাদের সঙ্গে মিল রেখে তাতে দেখা যায় যে দুটো টার্গেট নিয়ে একটি বিশেষ গোষ্ঠী কাজ করছে। একটি গোষ্ঠী কাজ করছে যুদ্ধ অপরাধীদের বিচারটি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, ক্রাইমস ট্রাইব্যুনালে যেটি হচ্ছে, আইসিটিতে যে বিচার হচ্ছে, এই বিচার প্রক্রিয়াটিকে কিভাবে প্রতিহত করা যায় অথবা এটিকে একেবারে পাল্টিয়ে দেওয়া যেতে পারে কি না, সেজন্য দু রকমের প্রচেষ্টা হয়েছে। একটি হলো যে বলপূর্বক সরকারকে উৎখাত করা যায় কি না, এবং যখন দেখা গেল যে বলপূর্বক সরকারকে উৎখাত করা যাবে না, তারপরে এলো যে তাহলে সাধারণ মানুষের উপরে আক্রমণ করা, যে জন্য আমরা দেখেছি এই বছরই 2015 5ই জানুয়ারি থেকে শুরু করে 90 দিন, প্রায় 100 দিনের মতো, আমরা বলি 100 দিনের সন্ত্রাস। তো শুধু অগ্নি সন্ত্রাস তো হয়নি, খুনোখুনি করা হয়েছে, বাড়িতে সরকারি স্থাপনায় আক্রমণ হয়েছে, বই পোড়ানো হয়েছে, নিতান্ত নিরীহ মানুষ প্রাণ দিয়েছে, রেলগাড়িতে আগুন দেওয়া হয়েছে, বাসে প্যাসেঞ্জার বসে আছেন সেখানে পেট্রোল বোম ফেলে দরজা বন্ধ করে মানুষকে পুড়িয়ে মারা হয়েছে।
অনেক হয়েছে। এই অগ্নিদগ্ধ তো হয়েছেই, তার উপরে অ্যাসিড দগ্ধ হয়েছে, মানুষকে খুন করা হয়েছে। এই করা পরে দেখা গেল, ওই যে বলেছিলাম আপনাকে প্রথম দিকেই, যে জনগণের প্রতিহত, আসলে শেষ ক্ষমতাটি জনগণের। জনগণই তো জনগণই কিন্তু এদেরকে প্রতিহত করেছে। শেষ পর্যন্ত ওই যে অবরোধ এবং 100 দিনের হরতাল, সেটি আর টেকেনি। অনেক এইটি হলো এক ধরনের। আরেকটি হলো যে আমরা বরাবরই বলে এসেছি, যদি তোমরা মুক্তিযুদ্ধের দিকে তাকাও, মুক্তিযুদ্ধের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাবে, আজকেই আমি ওই যে ন্যাশনাল ডিফেন্স কলেজে আলোচনা করছিলাম, বিদেশিরা অনেকে প্রশ্ন করছিল যে তোমাদের এখানে কি কোনো আলোচনা কিভাবে সম্ভব কিনা। আমার সরাসরি প্রশ্ন হলো, আমি কি আমার আততায়ীর সাথে বসতে পারি আলোচনা করতে? যে ব্যক্তি আমাকে খুন করতে একেবারে উদ্যত হয়ে আছে, এখনই পারলে মারবে, তার সঙ্গে আমি কি আলোচনা করব? এক, অথবা যে আমার পিতার হত্যাকারী অথবা আততায়ী, অথবা আমার স্বজনকে যে হত্যা করেছে, যে আমার বাড়িঘর থেকে আমাকে উৎখাত করেছে, আমাকে নিঃস্ব করেছে, আমার ধন সম্পদ কেড়ে নিয়েছে, অথবা আমার মা বোনের সঙ্গে এমন ব্যবহার করেছে যা আমার সভ্যতার নিরিখে মোটেও ভালো বলা যাবে না, তাহলে কি করব আমরা? তাদের সঙ্গে আর আলোচনা বসতে পারি? স্যার, আমরা আবারও আসবো, তার আগে আরো কারো প্রশ্ন থাকলে করেন। আমি বেলাল হোসেন বিদ্যুৎ, আইন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। 2015 সাল প্রায় পুরোটাই আর কি দেখেছি যে প্রথম থেকেই, জানুয়ারি থেকে, তারপর ফেব্রুয়ারিতে আমরা একটা হত্যাকাণ্ড দেখলাম। প্রায় একই ধরনের হত্যাকাণ্ডটা রিসেন্টলি আবার দেখলাম যে প্রকাশক, তারপরে লেখক, তাদের ওপর, আবার সর্বশেষ দেখলাম যে পুলিশের উপর, সরকারি আমাদের যারা নিরাপত্তা দিবে তাদের ওপর যে হামলা বা হত্যাকাণ্ড দেখলাম। তাতে আপনার কাছে একটা প্রশ্ন আমার মানে করতে ইচ্ছা করতেছে, সেটা হলো যে আন্তর্জাতিক বা দেশীয় কোনো ষড়যন্ত্র আছে কিনা, দেশকে অস্থিতিশীল করার কোনো ষড়যন্ত্র আছে কিনা, আন্তর্জাতিক বা দেশীয় যে কোনো পর্যায়ে? দুটোই আছে অবশ্যই। দেশীয় তো বটেই। একটি তো হলো এই আমাদের এই তোমার আইসিটি, অর্থাৎ যুদ্ধাপরাধীদের বিচার, এটিকে বদলে দেওয়া। এবং আরেকটি হলো যে একই সঙ্গে বাংলাদেশকে যদি কোনো রকমে এখানে যদি অস্থিরতা এবং এখানে যদি তোমার একটি অসচ্ছল অবস্থা তৈরি করা যায়, এমন একটি অবস্থা তৈরি করা যায় যাতে দেশটি সরকার টালমাটাল হয়ে পড়ে, তখন তো তাদের কাজ করা অনেক সুবিধা হবে, তাদের বিচরণ অনেক সুবিধা। সম্প্রতি আমরা বেশ কয়েকটি বিবৃতি এবং চিঠিপত্র দেখছি, যেমন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সম্প্রতি একটি খুব তীব্রভাবে ভাষায় আক্রমণ করেছে বাংলাদেশকে। আবার এর আগে টিআইবিও করেছে কয়েকদিন আগে। এরা তো গেলই। এছাড়া বাংলাদেশের এই যুদ্ধাপরাধের বিরুদ্ধে প্রচুর মানে কি পরিমাণ যে মিলিয়নস অফ ডলার্স বলবো, বাংলায় এই প্রকাশ করা মুশকিল, কত শয়ে শয়ে কোটি, হাজার কোটি টাকা যে খরচ করা হচ্ছে আমেরিকায়, ব্রিটেনে। আমি নিজেও সেদিনই ব্রিটেন থেকে এসেছি, দেখে এসেছি কীভাবে টাকা তোলা হয়, কোথায় কীভাবে অর্থ সংগ্রহ করা হয়, কীভাবে সেখানে তাদের নোক নিয়োগ করছে এবং টাকা দিয়ে কিনা হয়। বাংলাদেশের জন্য সেখানে অর্থ সংগ্রহ করা হয় প্রচুর। বাংলাদেশের নামে এই মুক্তিযুদ্ধে এখানে সাহায্যের নামে তোলা হয়, তুলে সেই টাকাটি এবং এই জঙ্গিদের দেওয়া হয়, এবং সেই টাকাটি দেওয়া হয় বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য এবং লবিস্টদের দেওয়ার জন্য। এই লবিস্ট কারা? কয়েকদিন আগে সিনেটর লিহি বলে একজন ইউএস সিনেটর, ইউএস কংগ্রেসের সিনেটর, তিনি সিনেট মানে আপার হাউস ইউএস তোমার কংগ্রেসের, সেখানকার তিনি আমাদের অ্যাম্বাসাডারকে একটা চিঠি লিখেছেন যে একজনের কথা, বিশেষ করে সালাউদ্দিন কাদের চৌধুরীর কথা, যে তিনি একজন কতগুলো বাক্য ব্যবহার করেছেন, ভাষা, যে তিনি একজন ইনোসেন্ট মানুষ, তিনি একজন লিডার অফ দি অপোজিশন, খুব নামকরা অপোজিশন লিডার। তার বিচার যেটা হচ্ছে যে কোর্টে, সেটা শ্যাম কোর্ট, SHAM, শ্যাম মানে একটা লোক দেখানো কোর্ট, এটার কোনো নেই, গ্রহণযোগ্যতা নেই। তারপর এটি করা হচ্ছে যে বাংলাদেশে এই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ সরকার, তারা বিরোধী দলকে নির্মূল করার জন্য এই ট্রায়ালটা করছে। এই যে ভাষাটা, এই একই ভাষায়
আমি লন্ডনে যখন গেছিলাম ওখানে একটা সেমিনারে, লর্ড কার্লাইল বলে এদের আবার আরেক দালাল আছে, আমি লবিস্টদের দালালি বলি, পয়সা নিয়ে করে, কাজেই তো দালাল ছাড়া কি বলবো। সেখানে তিনি ওই একই ভাষা প্রয়োগ করেছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ভাষা এক। আবার এই কদিন আগে পাকিস্তানের, এর আগে তোমরা জানো যখন পাকিস্তানের এখানে ওই প্রথম যখন ফাঁসি দেওয়া হয় তখন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলিতে তাদের তো কোনো অধিকার নেই অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলানোর। তারা সেখানে রেজলিউশন নিয়েছিল, তারা তাদের মন্ত্রী প্রতিবাদ করেছিল, ইমরান খানের মতো লোক প্রতিবাদ করেছিল যে কেন এরকম ফাঁসি দেওয়া হলো, তারা তো আমাদের লোক, তার মানে তারা পাকিস্তানি। এখন যখন দাবি করা হচ্ছে যে এখন যুদ্ধাপরাধী যারা, তারা জাতীয় অপোজিশনের নেতা এবং তারা ইনোসেন্ট, তিনি নাকি পাকিস্তানে ছিলেন ওই সময়, এরা তার প্রমাণ আছে ইত্যাদি ইত্যাদি, তাহলে এরা যারা ক্রিমিনালস, ওয়ার ক্রিমিনালস, এবং যারা খুনি, যারা হত্যাকারী, যারা রেপিস্ট, তাদেরকে যদি বলা হয় যে অপোজিশন নেতা বলে তাদের উপরে এই অত্যাচার করা হচ্ছে, তাহলে কি দাঁড়ায়? এবং সব ভাষাগুলো প্রত্যেকেরই আমার কাছে আছে, তোমরা যদি পরে চাও আমি এনেছি সেই ডকুমেন্টগুলো তোমাদের দিতে পারি, পড়ে দেখো, একেবারে এক ভাষায় সবাই বলছে শ্যাম কোর্ট, সবাই বলছে অপোজিশন লিডার, সবাই বলছে যারা এই ইয়েদের অপোজিশনকে নিশ্চিহ্ন করার জন্য সেই আওয়ামী লীগ সরকার এই কাজ করছে। অথচ আমরা জানি, দেশের তাবৎ মানুষ জানে সাধারণ মানুষের দাবি কি। এটি তো আমাদের ম্যানিফেস্টোর মধ্যে আছে যে আমরা যুদ্ধাপরাধীদের বিচার করব, এবং সেই ম্যানিফেস্টো এই জাতি বাংলাগিরি একেবারে ওভারওয়েলমিংলি বিপুলভাবে সেটি সমর্থন করে ভোট দিয়ে আওয়ামী লীগকে পাওয়ারে নিয়ে এসছে। তাহলে আওয়ামী লীগের একটা দায়িত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব, তার সরকারের দায়িত্ব, আমাদের সকলের দায়িত্ব যে যাতে এই ম্যান্ডেটটি আমরা এটিকে করি, পালন করি। তাহলে এই বিচার তো করতে হবে, এটা তো জাতির দাবি, সময়ের দাবি, সব কিছু। কাজেই দুটো দিকে পেতে পারো। ওই যে একটা আন্তর্জাতিক যোগসূত্র আছে এদের সঙ্গে, আল কায়দার থেকে যদি আরও পেছনে চলে যাও তাহলে তুমি ওই আইএসতে যে পাবে, সেখান থেকে যদি আরও পিছিয়ে যাও মুসলিম ব্রাদারহুড পাবে ইজিপ্টে, আরও পিছনে যদি পশ্চিমে যাও তাহলে তুমি পাবে লিবিয়ার যে বিদ্রোহীরা তাদের পাবে, তারপরে সোমালিয়ার আল শাবাবকে পাবে, তারপরে নাইজেরিয়া যাও আফ্রিকায় বোকো হারামকে পাবে। এগুলো সব একসাথে যায়, একসাথে। স্যার, আপনার সাথে কথা বলার আগে আরও যারা এখানে অংশগ্রহণ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, তাদের কাছে ফিরে যাব। আপনারা আপনাদের প্রশ্ন স্যারের কাছে করতে পারেন। আমার নাম লিসা, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যারের কাছে আমি যে বিষয়টি জানতে চাইবো সেটি হলো যে স্যার, আমরা দেখছি যে সম্প্রতিকালে সারা দেশ জুড়ে যৌথ বাহিনীর অভিযান চলছে। এই বিষয়ে সরকারের দুজন মাননীয় মন্ত্রী দুটি পৃথক বিবৃতি দিয়েছেন। একজন বলছেন যে এই অভিযানটি যৌথ বাহিনীর নিয়মিত অভিযানের একটি অংশ, আর অপর একজন মন্ত্রী বলেছেন যে এটি পৌর নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর এই অভিযান চলছে। স্যার, এই বিষয়ে আপনি কি বলবেন? আমি বলবো এটি, যেহেতু দেশে আমরা বিভিন্ন জায়গায় দেখছি বিচ্ছিন্নভাবে হত্যাকাণ্ড হচ্ছে, আক্রমণ হচ্ছে, এবং বোঝাই যাচ্ছে একটি বিশেষ গোষ্ঠী করছে। এবং একটি তো প্রথমেই বললাম যে আন্তর্জাতিক এই আইনের, আমাদের এই কোর্টের যুদ্ধাপরাধীদের বিচার বদলানোর জন্য তাদের তো চিঠিপত্র, কাগজপত্রে দেখাই যায়। আর দ্বিতীয়ত হলো যে বাংলাদেশকে অস্থিতিশীল করার যে প্রচেষ্টা, সেটা তো তার মাধ্যম তো নিশ্চয়ই জঙ্গিবাদীরাই হবে। অতএব জঙ্গি বিরোধী অভিযান, আমি এই যৌথ বাহিনীর অভিযানটিকে আমি সেই দৃষ্টিতেই দেখব। হঠাৎ করে যদি বলা হয় যে শুধুমাত্র পৌর নির্বাচনের সামনে রেখে, তা নয়। কারণ পৌর নির্বাচনের সামনে একটি বড় সমস্যা তো আছেই, কারণ এই সময় অস্থিতিশীল করতে পারলে, এই সময় নির্বাচনের ছলে যদি দেশে আবার একটু অনাসৃষ্টি করা যায়, যদি অশান্তি সৃষ্টি করা যায়, তার তো চেষ্টা হবেই। কাজেই এটি দুটোই, আমি একটাকে পরস্পর বিরোধী বলছি না। যৌথ বাহিনীর অভিযান একদিকে সমস্ত অস্ত্র উদ্ধারের জন্য অভিযান, তেমনি রাষ্ট্রবিরোধী যারা এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য যারা প্রচেষ্টা চালাচ্ছে তারা, এবং ষড়যন্ত্রকারী যারা মূল বুদ্ধিদাতা, তাদেরকে সকলকে সাঁড়াশিভাবে আক্রমণ করে তাদেরকে ছেঁকে তোলাটাই আমাদের মূল কাজ। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় আরও দীর্ঘদিন চলতে পারে।
স্যার এখানে একটা পৌরসভা নির্বাচন নিয়ে যেহেতু মানে একটি প্রশ্ন আসলো, এখানে একটি বিষয় এসেছে যে পৌরসভা নির্বাচনের প্রচারে মন্ত্রী প্রতিমন্ত্রী বা তাদের পদমর্যাদার সরকারি সুবিধাভোগীদের অংশ নেওয়ার সুযোগ বাদ দিয়ে নির্বাচনী আচরণবিধি তৈরি করার পক্ষে মত দিয়েছেন আইন মন্ত্রণালয়। আজকে এই খবরটি এসেছে, তো এই বিষয়টি সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এটি কিন্তু নতুন নয়, আমাদের সাধারণ নির্বাচনেও এবং এর আগেও উপজেলা নির্বাচন এবং পৌর নির্বাচনের আগেও যখন হয়েছে তখনই ওই নির্বাচন কমিশন সবসময়ই এই নিষেধাজ্ঞা দিয়ে থাকে। এবং আমরা বিশেষ করে আমি বলতে পারি আমার জানা মতে সবাই, আমি তো আমাদের নির্বাচন পরিচালনা কমিটিতে ওখানে আছি, সেখান থেকে আমরা সবসময়ই মাননীয় মন্ত্রীদের সবাইকে আমরা সাবধান করে দিই, আপনারা নির্বাচনের সময় নির্দিষ্ট সময় যেটি বেঁধে দেওয়া আছে ওই সময়ে ওই এলাকায় যাবেন না। আমরা আবার আপনাদের কাছে ফিরে আসবো, আপনাদের প্রশ্ন থাকলে স্যারকে করতে পারেন। আমি হিমেল, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রশ্ন হচ্ছে স্যারের কাছে যে আপনার সংবাদ মাধ্যম এবং সংবাদকর্মীরা যারা আছে তারা বা যে কোনো মত প্রকাশের ক্ষেত্রে সরকারের তরফ থেকে কোনো বাধা নিষেধ আছে কিনা? সরকারের পক্ষ থেকে মত প্রকাশের বিরুদ্ধে কোনো রকম বাধা নিষেধ নেই। মত প্রকাশ সবাই করতে পারে, করছেও। এবং যে কথাটি প্রথমেই শুরু করেছিলাম যে পত্রপত্রিকায়, মিডিয়াতে, যে কেউ সোশ্যাল মিডিয়াতে সব রকম লেখা চলছে। এখন এটি তো বিশেষ করে সোশ্যাল মিডিয়া বন্ধ করা খুব কঠিন, আর এটি নির্ভর করবে জনসচেতনতার উপরে। এই একটি আর মিডিয়ার মানে মত প্রকাশের উপরে আমাদের কোনো বাধা নিষেধের প্রশ্নই ওঠে না। কিন্তু ওই মত প্রকাশ যদি এখন এমনি হয় যে তুমি ধরো এখান থেকে বেরিয়ে হয়ে গিয়ে রাস্তায় গিয়ে চিৎকার করে বলতে শুরু করে দিল ওর বিরুদ্ধে যে ও এরকম এই কাজ করেছে, ওই কাজ করেছে, ইত্যাদি ইত্যাদি, ওটা কি মত প্রকাশের স্বাধীনতা হবে? হবে না, ও তো ওর স্বাধীনতা হরণ করা হবে। তুমি অন্যের স্বাধীনতা হরণ করতে পারো না। এখন আমি তো সবসময় বলি এই জন্য আমাদের দেশে যেহেতু ওই ডিফেমেশন কেস করতে অনেক পয়সা লাগে বলে অনেকেই করে না, ঝামেলা গেলে ওই কোর্টে যেতে হবে বারে বারে ইত্যাদি, সেজন্যই এরা অনেকে পার পেয়ে যায়। যদি অন্যান্য দেশের মতো থাকতো যে আমি চট করে গিয়ে কোর্ট একটা মামলা ঠুকে দিলে সঙ্গে সঙ্গে $1 মিলিয়ন ফাইন, তাহলে তখন বুঝতে পারতো বিষয়টা কোথায় দাঁড়ায়। আর কারো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। আমি আফসানা ফেরদৌস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। স্যার, আপনি কথা প্রসঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের নিয়ে একটি কথা বলেছিলেন, তো আমার প্রশ্নটা ওই প্রসঙ্গে। বাংলাদেশ বর্তমানে একটি নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। এই নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে পরিণত হতে হলে আমাদের সামনে কী ধরনের চ্যালেঞ্জ রয়েছে এবং সেই চ্যালেঞ্জগুলো কতটা সফল হবে বলে আপনি মনে করেন স্যার? মূল চ্যালেঞ্জ হলো আমরা যে বিশ্বমন্দা সত্ত্বেও এত কিছু বিভিন্ন রকমের চাপ সত্ত্বেও বাংলাদেশ একেবারে এই বিগত কয়েক বছরে আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে একভাবে 6.5 এই যে গ্রোথ রেট যেটি অর্জন করেছে সেটি খুবই প্রশংসার যোগ্য। কিন্তু আমাদের আমি বলি সাধারণত এমনি বোঝানোর জন্য যে আমি ধরো আজকে যে ক্লাসে আছি তার ওপরের ক্লাসে আমি যখন যাওয়ার চেষ্টা করছি, তখন ওই ওপরের ক্লাসে যে সে তো আর বসে নেই, সে তো আরও এগিয়ে চলে যাবে, তো আমি তাকে ধরতে কাজে তাকে ধরতে হলে আমার তাহলে ডবল টাইম করতে হবে। তা আমার 6.5% গ্রোথে তো চলবে না, আমাকে 7, 7.5, 8-এ যেতে হবে। এমনকি আমাকে ভবিষ্যতে হয়তো আরও কয়েক বছর পরে ডাবল ডিজিটে পর্যন্ত চিন্তা করতে হতে পারে, যে কাজটি চীন একসময় করেছে। আমাদের নেত্রী তিনি যেভাবে কতগুলো নতুন চিন্তাভাবনা নিয়ে এসে করেছেন, এই যে চিন্তাভাবনা সব কিছু মিলে আমি মনে করি, আমি বিশ্বাসী, আমি বাংলাদেশের ভবিষ্যতে দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমাদের দেশের মানুষ, সাধারণ মানুষ যারা অসাধারণ হয়ে উঠছেন, সেজন্য আমি ভরসা রাখি যে একদিকে মানুষের যে বাংলাদেশের মানুষের যে সতেজতা, তাদের যে সৃজনশীলতা, উদ্ভাবনী শক্তি, তাদের পরিশ্রম এবং তারই সঙ্গে যে সুযোগ্য নেতৃত্ব, এই নেতৃত্বই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আমরা ওই ডাবল ডিজিটে মধ্যম আয়ের দেশ হতে আমাদের ওই 2021 লাগবে না, ইনশাআল্লাহ তার আগেই আমরা
মধ্যম আয়ের দেশে চলে যাব। স্যার, অনুষ্ঠানে আমরা শেষ পর্যায়ে এই মুহূর্তে আপনাকে দুটো প্রশ্ন করে অনুষ্ঠানটা শেষ করব। স্যার, দুটো প্রশ্নের মধ্যে একটি হচ্ছে যে ব্লগার ও প্রকাশক হত্যা নিয়ে সম্প্রতি 38 জন বুদ্ধিজীবী একটি বিবৃতি দিয়েছে এবং বিবৃতি দেওয়ার পরেই দেখা গেছে যে একজনকে হত্যার হুমকি এসেছে এবং সে গুলশান থানায় জিডিও করেছে। তো স্যার, এখন এই যে এদেরই জীবন যে হুমকির সম্মুখীন, তো এদের নিরাপত্তার ব্যাপারে আপনারা কোনো চিন্তা ভাবনা করছেন কিনা? অবশ্যই তাদের তো নিরাপত্তা দেওয়া, বিশেষভাবে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো সরকারের আছেই, অনেকেরই। হুমকির মুখে আমাদের সরকারের অনেকে আছেন, আমিও আছি। তো ওইরকম চিঠিপত্র তারপরে তালিকা প্রকাশ তো কতবারই হয়। আবার অনেকে যারা নিতান্তই নিরীহ, তাদের জন্য একটু অসুবিধাই, যাদের বিশেষ করে পাবলিক ফাংশনে যেতে হয়, বিভিন্ন জায়গায় চলাফেরা করতে হয়, একা চলতে হয়, তাদেরকে নিশ্চয়ই নিজেদের যেমন ব্যক্তিগতভাবে সতর্ক হতে হবে, আবার সরকারের তরফ থেকেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। একেবারে তাদেরকে তো আমরা ইয়ে করতে পারবো না, তাদেরকে রক্ষা করা, তারা বিশিষ্ট নাগরিক এবং দেশের জন্য গর্ব। স্যার, একদম শেষ কোশ্চিন, সেটা হলো যে স্যার, একটি ভিন্ন প্রসঙ্গে আসছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এরই মধ্যে জাতীয় সংলাপের জন্য আহ্বান করেছেন। তো এই আহ্বান করার পর এরই মধ্যে বিভিন্ন সরকারি মহল থেকে বিভিন্ন ধরনের মন্তব্য এসেছে যে সম্প্রতি একজন আওয়ামী লীগের নেতা বলেছেন, যদি বেগম জিয়া দেশে ফিরে এসে গঠনমূলক রাজনীতি করে এবং তার রাজনীতির মধ্যে যদি কোনো রকম আর কোনো ল্যাকিংস না থাকে, সেক্ষেত্রে আলোচনা পরিবেশ তৈরি হতে পারে। স্যার, এই বিষয়ে একটু ডিটেলস জানতে চাইব। এর মধ্যে অনেক কিন্তু ইফস অ্যান্ড বাটস আছে, ইংরেজিতে যেটা বলে। অর্থাৎ তাকে প্রথমে তো জামাতের সংস্রব ত্যাগ করতে হবে, আর তার দলের মধ্যে যে যারা এই জঙ্গিদের সাহায্য করে, যে তিনজন লয়ার ধরা পড়লো, আর এ তো তারা তো নিজেরা স্বীকারও করেছেন, কোর্টে গিয়ে স্বীকার করেছেন 164 করে, কেমন পুলিশের কাছে না, স্বীকারোক্তি দিয়েছেন। তারপর তার প্রেক্ষিতে প্রমাণাদি পাওয়া গেছে। তার মানে তার দলের মধ্যেও আছে যারা জঙ্গিদের সঙ্গে সম্পৃক্ত, নিশ্চয়ই বুদ্ধিও দেয়। তো এখন এটি একটা, তাদেরকেও তাহলে খুঁজে বের করতে হবে, দল থেকে বের করে দিতে হবে। দলের মধ্যে উগ্রপন্থীদের পরিহার করতে হবে, তাদের যারা আশ্রয় না পায়। দ্বিতীয়ত, মানে আমি মুচলেখা শব্দ ব্যবহার করব না, কিন্তু তাকে প্রকাশ্যে তো বলতে হবে দুটো কথা, যে আমি এই যুদ্ধাপরাধীদের বিচার পুরোপুরি সমর্থন করি। কারণ হলো যে আমাদের যুদ্ধাপরাধীদের যে বিচার চলছে, এই বিচার ব্যবস্থা আজ পর্যন্ত পৃথিবীতে যতগুলো বিচার হয়েছে তার মধ্যে সবচেয়ে ভালো। কেন ভালো? নুরেমবার্গ ট্রায়ালে নাৎসিদের যে ট্রায়াল হয়েছিল, কোনো ডিফেন্স ছিল না। তাদের কিন্তু ডিফেন্স আছে, এখানে দেখা গেছে ওদের কোনো ডিফেন্সই ছিল না। জিজ্ঞেস করা হয়েছে, তুমি কে? অমুক, লটকাও ফাঁসিতে। টোকিও ট্রায়ালে জাপানিদের একই, ক্যাম্বোডিয়াতে ওই ডিফেন্স ছিল, কিন্তু ওই রকম সরাসরি বিচার। রোয়ান্ডাতে, অন্যান্য যেখানে জায়গা হয়েছে। বাংলাদেশেই প্রথম ড্রাফটিং যখন হয় এই আইনটি, বিদেশে সারা পৃথিবীর নাম করা যারা জুরিসপ্রুডেন্স নিয়ে এবং যারা এই সমস্ত আইন কানুন নিয়ে নাড়াচাড়া করেন, যারা অভিজ্ঞ, তাদের মতামত নেওয়া হয়েছে। মতামত নেওয়ার ফলে ক্রমশ উন্নত করতে করতে এমন একটা নিয়ে আসা হয়েছে, এবং যেখানে কোর্টের সদস্য যারা বিচারপতিরা হাইকোর্টের সিনিয়র বিচারপতি, লোয়ার কোর্টেরও না। দ্বিতীয়ত, একমাত্র বাংলাদেশে অ্যাপিলের ব্যবস্থা আছে, অন্য কোথাও নেই। এই যুদ্ধাপরাধীদের বিচারে অ্যাপিল, তারও ওপরে শুধুমাত্র আন্তর্জাতিক চাপেরই বলবো আমি, সকলের কথা শুনতে শুনতে রিভিউয়ের ব্যবস্থা করা হয়েছে, যেটা এখন হবে। রিভিউ এর আগে একটা রিভিউ করে তো হয়েছে। এখন সেই ক্ষেত্রে এগুলো নিয়ে তাকে তো পরিষ্কার একটা দিতে হবে, অবস্থান নিতে হবে। সেটা কি সবার সামনে, স্টেটমেন্টটা কি সবার সামনে নাকি আপনাদের সাথে? আমাদের সামনে কেন, জনগণের সামনে বলতে হবে, জাতির সামনে বলতে হবে যে আমরা একেবারে নিঃশর্তভাবে এটি সমর্থন করি এবং এই ব্যবস্থাটি ভালো, সে বলতে হবে। এবং তারপরে এটাও বলতে হবে যে আমরা অতীতে যা করেছি ভুল করেছি,
এই যে মানুষ হত্যার রাজনীতি, অগ্নিসংযোগের রাজনীতি, ধ্বংসের রাজনীতি আমরা আর করব না। আমরা একেবারে স্বাভাবিক জনজীবনে স্বাভাবিক গণতান্ত্রিক আচরণ করব সকলে মিলে। তাহলেই তখন আর এই প্রশ্ন উঠবে না, তখন ওই পরিবেশ সৃষ্টি হবে। কিন্তু গতবারে যেমন হয়েছিল, আমি তো তার সাক্ষী, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী নিজে খবর দিয়ে টেলিফোন করে বারবারে সারাদিন অপেক্ষা করে তারপরে যখন টেলিফোন পেলেন বেগম জিয়ার, সেই টেলিফোনে তখন তো তিনি আমন্ত্রণ জানিয়েছিলেন যে আসুন আমরা সর্বদলীয় সরকার গঠন করি। এবং সর্বদলীয় সরকার শুধু গঠন নয়, আপনি যে কোনো মন্ত্রণালয় চান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চান, ডিফেন্স চান, তাই দেওয়া হবে। তখন তো সংসদে তাদের বাঘা সমস্ত নেতারা ছিলেন। তিনি তো বললেন যে না, আপনাকে 48 ঘন্টার মধ্যে নেমে যেতে হবে। তারপরে গ্রেনেড হত্যার 21শে আগস্টের কথা যখন উঠলো, যে নেত্রী বললেন যে আমার পিতাকে তো আপনারা হত্যা করেছেন, বলে আপনারা নিজেরাই এই গ্রেনেড নিয়ে গেছিলেন। তো এখনও যদি ওই মাথার মধ্যে থাকে এই ধরনের যদি চিন্তা ভাবনা, তাহলে তার সঙ্গে আর কি আমি তো প্রথমেই বলেছি, আততায়ীর সঙ্গে আলোচনা হয় না। আপনাকে আগে ওই ইয়ের থেকে, খোলস থেকে বের হয়ে আসতে হবে। একেবারে সম্পূর্ণ নতুন মানুষ হয়ে এলে তবেই হতে পারে। কিন্তু আমার ধারণা যে তিনি নিজে তো আর একা কিছু করেন না, তার পেছনে তার আরেকজন আছেন, তিনি এই সমস্ত দুষ্টবুদ্ধির নায়ক হচ্ছেন তিনি। ধন্যবাদ স্যার আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনার মাধ্যমে এখানে যারা এসছে বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রছাত্রীরা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে, সুন্দর সুন্দর প্রশ্ন করেছে, তার ফলে আমি অনেক কথা বলতে পেরেছি। আর আপনাদের মাধ্যমে আপনাদের নেটওয়ার্কের যত দর্শক শ্রোতা যারা আছেন তাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। অপ্রত্যাশিত অনাকাঙ্ক্ষিত সবকিছুই সরকার কঠোরভাবে প্রতিহত করবে, এমনটাই প্রত্যাশা। পাশাপাশি এখনকার বাস্তবতাকে মাথায় নিয়ে আমাদের যার যা দায়িত্ব তা যথাযথভাবে পালন করে যেতে হবে। আমরা বিশ্বাস করি নিউজ ইনসাইট আমাদের দায়িত্ববোধকে আরও বেশি জাগ্রত করতে ভূমিকা রাখবে। স্যার আপনাকে আবারও ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। আপনাদেরও আবার ধন্যবাদ। আর তার সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদের। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএসইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন।